সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই জরুরি কিন্তু কিছুটা জটিল একটা বিষয়কে একদম সহজে ডিকোড করব। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে তো আজকাল প্রচুর কথা হচ্ছে, তাই না? কিন্তু এর আসল ভিত্তিটা কিভাবে তৈরি করতে হবে? আজ আমরা দেখব ইউনেস্কোর একটা বেশ বড় ফ্রেমওয়ার্কে কিভাবে আমাদের স্কুলগুলোর জন্য একটা জেনুইন কার্যকরী ব্লুপ্রিন্ট বা রূপরেখায় বদলে ফেলা যায়। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন প্রথমেই একটু গভীরে যাওয়া যাক। ইউনেস্কোর শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ানিনির এই কথাটা কিন্তু দারুণ। তিনি বলেছেন, এই ফ্রেমওয়ার্কটি আমাদের এমন একটা সাধারণ ভাষা দেয় যার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব শর্তে প্রযুক্তিকে পরিচালনা করতে পারি। বিশ্বজুড়ে ডিজিটাল শিক্ষাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর জন্য এটা একেবারে গেম চেঞ্জার। প্রযুক্তি যেন আমাদের কন্ট্রোল না করে, বরং আমরাই যেন শিক্ষার আসল উদ্দেশ্য পূরণে প্রযুক্তিকে খাটাতে পারি, এটাই এখানকার সবচেয়ে বড় গ্লোবাল চ্যালেঞ্জ। তো আমাদের আজকের আলোচনার 5টি মূল বিষয়ে একটু ঝটপট দেখে নিই। 1. ডিজিটাল শিক্ষার রূপরেখা। 2. মৌলিক ভিশন বা লক্ষ্য নির্ধারণ। 3. অবকাঠামো এবং টেকসই ব্যয়। 4. সংস্কৃতি, কন্টেন্ট ও ডেটা। এবং 5. রূপান্তরের ভবিষ্যৎ যাত্রা। আর এই চমৎকার ভিজুয়ালটি কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছে। ডিজিটাল রূপান্তরের পুরো ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানটা ঠিক এই রকমই। আমরা দেখব কিভাবে বাইরের স্তর থেকে শুরু করে একদম ভেতরের দিকে এই জটিল ইকোসিস্টেমটা গড়ে ওঠে। শুরুতেই আসা যাক পর্ব 1-এ, মৌলিক ভিশন বা লক্ষ্য নির্ধারণ। এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কের একদম বাইরের স্তর। দেখুন, যে কোনো বড় বিল্ডিং তোলার আগে যেমন একটা শক্ত ফাউন্ডেশন লাগে, এখানেও ব্যাপারটা ঠিক তাই। আমরা কি করব তার চেয়ে আগে জানা দরকার কেন করছি। আর এই কেনর উত্তরটা দেয় এই 3টি ধাপ। আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রাধিকারগুলো কি, এর আসল উদ্দেশ্যটা কি, আর আমরা কোন নৈতিক ও মানবকেন্দ্রিক মূলনীতিগুলো মেনে চলব। এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু পুরো কাজটাই নড়বড়ে হয়ে যাবে। এবার চলুন একটু ভেতরের দিকে ঢোকা যাক। পর্ব 2, অবকাঠামো এবং টেকসই ব্যয়, মানে আমাদের মূল পিলারগুলো গড়ে তোলার পালা। একটু ভাবুন তো, শক্তিশালী নেতৃত্ব আর একটা পরিষ্কার ভিশন না থাকলে কি হয়? যে কোনো রূপান্তর প্রচেষ্টায় তখন খণ্ডিত হয়ে যায়, খরচ বাড়ে, আর আসল লক্ষ্য থেকেই আমরা দূরে সরে যাই। তাই সবার অংশগ্রহণের মাধ্যমে আর একদম সঠিক প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটাই হলো এখানকার আসল চাবিকাঠি। সঠিক সমন্বয় ছাড়া কিন্তু কোনো কিছুই টেকসই হবে না। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে খুব ইন্টারেস্টিং একটা তুলনা আছে। একদিকে আমাদের আছে হাই স্পিড ব্রডব্যান্ড আর ডিপিআই বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, আর অন্যদিকে আছে সাধারণ অফলাইন বা মোবাইল ভিত্তিক প্রযুক্তি। এখন সত্যি কথাটা হলো, যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎই না থাকে বা অফলাইনে কাজ করার অপশন না থাকে, তাহলে বিশ্বের সেরা সফটওয়্যারটাও কিন্তু প্রান্তিক পর্যায়ের একজন শিক্ষার্থীর কোনো কাজই আসবে না। তাই সবাইকে সাথে নিয়ে চলতে গেলে এই দুইয়ের মাঝে একটা ব্যালেন্স রাখাটা একদম মাস্ট। প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক সময় শুধু যন্ত্র কেনার খরচটাই দেখি, তাই না? কিন্তু এখানেই ভুলটা হয়। আমাদের টোটাল কস্ট অফ ওনারশিপ বা এর সম্পূর্ণ জীবনচক্রের ব্যয়টা নিয়ে ভাবতে হবে। মানে ডিভাইসটা মেনটেনেন্স, সফটওয়্যার আপডেট আর মেয়াদ শেষে হার্ডওয়্যারটা কিভাবে পরিবেশ বান্ধব উপায়ে বা গ্রিন সলিউশনের মাধ্যমে রিসাইকেল করা যাবে, এই সব কিছু। আর সত্যি বলতে বহুমুখী অর্থায়নের মডেল ছাড়া এত বড় একটা সিস্টেম টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। আমরা এখন চলে এসেছি একদম ভেতরের বিষয়গুলোতে। পর্ব 3, সংস্কৃতি, কন্টেন্ট এবং ডেটা। সোজা কথায় এই সিস্টেমের মানবীয় উপাদানগুলো। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ডিজিটাল রূপান্তর মানে কিন্তু শুধু স্টুডেন্টদের হাতে একটা ডিজিটাল ডিভাইস ধরিয়ে দেওয়া নয়। এখানে পুরো কমিউনিটির অংশগ্রহণ দরকার। শিক্ষকদের ক্ষমতায়ন, নতুন শেখানোর স্টাইল আর অভিভাবকদের সচেতনতা, সব মিলিয়েই একটা ভবিষ্যৎমুখী মানসিকতা তৈরি হয়। পুরো সমাজ একসাথে কাজ না করলে এই উদ্ভাবনের সংস্কৃতি কখনোই গড়ে উঠবে না। কন্টেন্টের কথায় যদি আসি, মানসম্পন্ন এবং ওপেন কন্টেন্ট যখন আমাদের জাতীয় কারিকুলামের সাথে মিলে যায়, তখন সেটা দারুণ রেজাল্ট দেয়। এটা একদিকে যেমন শিক্ষকদের নতুনভাবে পড়াতে সাহায্য করে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য নিজেদের মতো করে শেখার একটা রাস্তা তৈরি করে দেয়। তবে হ্যাঁ, লার্নিং প্ল্যাটফর্মটা অবশ্যই সহজে ব্যবহারযোগ্য হতে হবে, আর সাথে থাকতে হবে একটা শক্ত মূল্যায়ন ব্যবস্থা। এরপর আসছে ডেটা। ডেটা বা উপাত্ত হল সেই আঠার মতো যা পুরো সিস্টেমটাকে একসাথে ধরে রাখে। আমাদের এমন সব ডেটা সিস্টেম দরকার যেগুলো নিজেদের মধ্যে নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে। এই ডেটাই আসলে আমাদের বাকি সব পিলারকে কানেক্ট করে আর একদম সঠিক ও কার্যকরী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই দ্বিমুখী আচরণ। জেনারেটিভ এআই কিন্তু নিজে থেকে কিছু করতে পারে না, এটি কোয়ালিটি ডেটার উপর ভিত্তি করে শেখে আর বিনিময়ে এমন সব ইনসাইট বা ধারণা তৈরি করে যা আমাদের পুরো ইকোসিস্টেমকেই প্রভাবিত করে। তাই এআইকে কাজে লাগাতে হলে সবার আগে দরকার নিয়ন্ত্রিত, নৈতিক এবং একদম নিখুঁত কিছু ডেটা। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 4, রূপান্তরের ভবিষ্যৎ যাত্রা। মানে এতক্ষণ আমরা যে আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট নিয়ে কথা বললাম সেটাকে এবার বাস্তবে রূপ দেওয়ার পালা। চলুন দেখি কিভাবে পুরো বিষয়টা ধাপে ধাপে এগোয়। এই যাত্রার মূলত 5টি ধাপ আছে। প্রথমে একটা ভিশন বা রূপকল্প তৈরি করা, এরপর আমাদের চাহিদাগুলো মূল্যায়ন করা, তারপর ডিজাইন ও প্ল্যানিং, এরপর সেটা বাস্তবায়ন করা এবং সবশেষে পুরো প্রসেসটাকে ম্যানেজ করা ও আরও উন্নত করা। বুঝতে পারছেন তো? এটা কোনো এককালীন কাজ নয়, বরং একটা চলমান প্রক্রিয়া। আমরা একদম শেষে চলে এসেছি। এই নতুন শিক্ষামূলক ইকোসিস্টেমগুলো তৈরি করার সময় একটা বেশ গভীর প্রশ্ন আমি আপনাদের ভাবনার জন্য রেখে যেতে চাই। আমাদের ভবিষ্যতের এই বাস্তবায়ন কি শুধুই প্রযুক্তি নির্ভর হবে, নাকি সত্যিই মানবকেন্দ্রিক হবে? আশা করি একটা নৈতিক ও টেকসই ডিজিটাল রূপান্তরের সপক্ষে কাজ করার জন্য এই আলোচনা আপনাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।